নয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব 12। তুই দিন দিন অনেকটা বেয়াদব হয়ে যাচ্ছিস সুহাসিনী। কতবার বলবো আপনাকে যে আমাকে কুহু বলে ডাকবেন। আয়ন বলে উঠল, তোর কি আমাকে দেখে কোকিল মনে হয় যে কুহু কুহু করব? কুহু হাঁটা থামিয়ে দিল, এরপর বলল, দেখুন আয়ন ভাইয়া, এখানেই দেখাবি? আয়নের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। কুহু খ্যাক করে বলল, আরেকটা বাজে কথা বললে আমি আপনাকে তুলে একটা আছাড় মারবো। আয়ন নির্দোষের মতো বলল, তুই তো বললি দেখুন আয়ন ভাইয়া, তোর ভালোর জন্যই বললাম যে এখানে কেন, বাসায় গিয়ে রু। আয়নের কথা শেষ হবার আগেই হঠাৎ কোথা থেকে একটা মাঝারি সাইজের ইট এসে লাগলো তার ব্যান্ডেজ করা মাথায়। শুভ্র রঙের ব্যান্ডেজটা মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। টপ টপ করে রক্ত পড়তে লাগলো ক্ষতস্থান থেকে। কুহু মুখে হাত দিয়ে ফেললো। আয়ন মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল। তার হাত রক্তে লাল হয়ে গেল। ইটটা একটা কাগজে মোড়া ছিল। কুহু এদিক ওদিক দেখতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে, আশেপাশে তেমন মানুষ নেই। ইটটা মারল কে? কুহু কাগজে মোড়া ইটটার দিকে তাকাতেই ভ্রু কুঁচকালো। আয়নকে না ধরে সে ইটটা থেকে কাগজটা নিয়ে ইটটা ফেলে দিল। কিছু একটা লেখা দেখা যাচ্ছে। কুহু মনোযোগ সহকারে তাকালো। আজ মাথা ফাটিয়েছি, কাল ওটা ফাটিয়ে দিব। আমার জিনিসের দিকে অন্য কারো নজর আমি বরদাস্ত করব না। মাইন্ড ইট। কুহু বেশ ভালো মতো বুঝলো কাজটা কার। তার মানে তার উপর নজর রাখা হচ্ছে। কত বড় খাটাস! কুহু এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। উধাও হয়ে গেল নাকি? কুহুর ভাবনার মাঝে আয়ন বলে উঠল, এদিক ওদিক না দেখে আমাকে ধরলেও তো পারিস। ঘটে কি সেই বুদ্ধিটুকুও নেই? কুহু বুঝতে পারল না ধরলে কি ধরবে না। বহু ডেঞ্জারাস লোক, যদি সত্যি অমন কিছু করে তাহলে তো তার আর ফুফি ডাক শোনা হবে না। কুহু রিস্ক নিল না। সে বলল, সামান্য মাথা ফেটেছে বলে এভাবে নুইয়ে গেলেন? ধুর মিয়া, আপনি পুরুষের কাতারেই পড়েন না কি? কুহু নিজের কথার মানে বুঝতে পেরে বলে উঠল, আরে ইয়ে, ওটা বলিনি, মানে এইটুকু আয়ন রেগে গেল। সে বলে উঠল, তোর কি মাথায় সমস্যা কুহু? দেখছিস মাথা ফেটে রক্ত পড়ছে আর তুই বাজে বকে চলেছিস। সবসময় মজা ভালো লাগে না, সিরিয়াস হয় একটু। কুহুর মুখটা ছোট হয়ে গেল। সে ব্যাগ থেকে তার রুমালটা বের করে আয়নের দিকে বাড়িয়ে দিল। আয়ন তাকালো সেদিকে, এরপর বলল, বেঁধে দিলে কি তোর হাতে ফোসকা পড়বে? কুহু বেজার মুখে বলল, আমার কিছুই হবে না, আপনার মূল্যবান সম্পদে ঠাডা পড়বে। আয়ন কপাল কুঁচকে বলে উঠল, অ্যাঁ দোস্ত, বরকে কি সোজা মেরে দিব? আদিতির কথা শুনে আহানাব তাকালো তার দিকে, এরপর বলল, এসব ছোটখাটো ব্যাপারে হাত নোংরা করার প্রয়োজন মনে করছি না। নাতাশা বলল, সব কি এতই সহজ আহানাব? যদি আমরা যা ভাবছি তার বিপরীত হয়ে যায়? আহানাব কিছু বলল না, মন দিয়ে ড্রাইভ করতে লাগলো। কানে ব্লুটুথ লাগানো, যেটার মাধ্যমে সে কুহুর খবরাখবর পাচ্ছে। তার কথা মতোই একটু আগে একজন গার্ড ওই ইট ছুঁড়ে মেরেছিল। আহানাব বলল, তোমার ম্যাম কি করছে এখন? ওপাশ থেকে উত্তর এলো, ছেলেটার মাথায় রুমাল বেঁধে দিচ্ছে স্যার। আহানাব দুই দিকে ঘাড় বাঁকালো, এরপর বলল, নজর রাখো, উল্টাপাল্টা কিছু দেখলেই সোজা ছেলেটাকে গুলি করে দিবে, ওকে? সবাই বড় বড় চোখ করে তাকালো আহানাপের পানে। গার্ড ওকে বলে কল কেটে দিল। নাতাশা বলল, ভাই কি বলছিস তুই? ও মরলে আমার কি হবে? আহানাব ড্রাইভ করা অবস্থাতেই এক ভ্রু উঁচু করে পেছন ঘুরে তাকালো তার দিকে। নাতাশা মিনমিন করে বলল, আই এম ইন লাভ উইথ হিম। আহানাব দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর বলল, সেটা তোর ভাবনা। আমার জিনিসের দিকে যে নজর দিবে তাকে আমি ছেড়ে দিব তুই ভাবলি কি করে? নাতাশা ঠোঁট উল্টালো, এরপর বলল, ইট মার পাথর মার, তাও একেবারের জন্য মারিস না। আহানাপের ঠোঁট দুই দিক প্রসারিত হয়ে গেল, এরপর বলল, ইট পাথর মারলে জায়গা মতোই মারবো, চিনিস তো তুই আমাকে। সেই বলেছিস মামা। আদিত হো হো করে হাসতে লাগলো কথাটা বলে। আহানাপ কপাল কুঁচকে বলল, তুই হাসছিস কেন? আমাদের তো তাও কেউ আছে, তোর তো কেউই নেই, সিঙ্গেল। এবার আহানাপ আর নাতাশা হো হো করে হাসতে লাগলো। আদিতের মুখটা চুপসে গেল। জায়গা মতো লেগেছে কথাটা তার। আজ সিঙ্গেল বলে কি অপমানটাই না সহ্য করতে হচ্ছে তাকে। আদিত বলে উঠল, হ্যাঁ, একদিন আমিও মিঙ্গেল হব, তখন তোদের দেখে দেখে কাপল ব্লক করবো রে পাপির দল, দেখে নিস। নাতাশা বলে উঠল, এইসব স্বপ্ন দেখে আর স্বপ্নের ইজ্জত মারিস না ভাই। ওরা আবার হাসতে লাগলো। আদিত দুই হাত উঁচু করে বলে উঠল, হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। হাসতে হাসতে গন্তব্যে পৌঁছে গেল তারা। আহানাপ ওদের দিকে তাকালো এক পল, এরপর ইশারায় কথোপকথন হলো। রোদেলা বোরকা পরে বেরিয়েছে। সবে ঠিক তখন
তার ফোনে নোটিফিকেশনের শব্দ হয়। রোদেলা ফোনের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। মেসেজটা দেখতেই তার কপালে ডজনখানেক ভাঁজ পড়ল। ইউ লুক প্রিটি ইন ব্ল্যাক মাই লাভ। রোদেলা আশেপাশে তাকাতে লাগলো। বাড়ির গেট পার করেনি এখনো সে, তাহলে কে বলল কথাটা? কোথা থেকে দেখলো তাকে? তখন আবার একটা মেসেজ এলো, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম মাই ডল, আই হোপ ইয়োর মিশন উইল বি সাকসেসফুল, বেস্ট অফ লাক। রোদেলা স্তরসূচক শব্দ করল। কে আড়াল থেকে নজর রাখছে তার উপর? এত কিছু কি করে জানছে সে? যাকে ভালোবাসে তার খবর নেই, অন্য পাখি এসে বাসা বাঁধতে চায়। যত সব গোলামের ছাও। রোদেলা আর পাস না ভেবে গাড়িতে উঠে পড়ল। সে নিজে ড্রাইভ করবে আজ। বাসায় বলেছে কুহুর কাছ থেকে নোট আনতে যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। আর কাউকে কিছু বলতে না দিয়ে সে বেরিয়ে যায়। ইজি টেকনিক বাসা থেকে বের হওয়ার। বাসার এতগুলো প্লেট ভাঙলি তুই, আর নাম দিলি আমার, যদিও আমি তোকে বাঁচাতাম, কিন্তু সেই সুযোগটাই দিলি না, নিজেই ফাঁসিয়ে দিলি। কুহু আর আয়ান বর্তমানে নিধিদের বাড়ির সামনে দাঁড়িয়ে রোদেলার অপেক্ষায়। সে আয়নের কথা শুনে সে বলল, কেন কষ্ট হচ্ছে এর জন্য? আপনিও তো চাইলে মামিকে সত্য কথাটা বলে দিতে পারতেন। আয়ন বলে উঠল, তাহলে যে তোকে কষ্ট পেতে হতো। কুহু তাকালো আয়নের দিকে। আয়ন তার দিকেই তাকিয়ে, কি অদ্ভুত সেই দৃষ্টি। সে জানে কুহু কোনোদিন তার হবে না, তাও কেন এত আকুলতা? কেন সে বারবার এমন করে? কুহু চোখ সরিয়ে নিল। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সে। বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামবে। আয়ন বলে উঠল, আমার চোখের দিকে তাকিয়ে থাকতে ভয় পাস সুহাসিনী? কুহু তাকালো তার দিকে। আয়ন তার তাকানো দেখে বলল, যদি প্রেমে পড়ে যাস? কুহু হাসলো, এরপর আকাশের পানে তাকিয়ে বলল, প্রেমে মানুষ বহুবার পড়লেও মায়ায় একবারই পড়ে, আর মায়া অনেক ভয়ঙ্কর। পুরোটা জীবন লেগে যায় সেই মায়া কাটাতে। হোক সে খারাপ জঘন্য, তবুও তার মায়া কাটানো কঠিন হয়ে পড়ে। কখনো কারো মায়ায় পড়লে বুঝবেন। আয়নও কুহুর মতো করে আকাশের পানে তাকালো, এরপর বলল, জীবনে সঠিক মানুষ আসলে সেই মায়াও কাটতে বাধ্য। কুহু কিছু বলল না আর। হঠাৎই তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে উপস্থিত হয়। গাড়ির দরজা খুলে রোদেলা বেরিয়ে আসে। কুহু এগিয়ে যায়। রোদেলা আয়নকে দেখে একটু চমকায় বটে। আয়ন যে সাথে আসবে সেটা তার জানা ছিল না। সে নরম সুরে সালাম দিল। আয়ন হেসে সালামের জবাব দিল। রোদেলা ফিসফিস করে কুহুকে বলল, এই আয়ন ভাইয়া যে আসবে এটা তো বলিসনি। কুহুও ফিসফিস করে বলল, আরে খাটাসটাকে বললাম যে বেরোতে সাহায্য করুন, ও মা নিজেই সাথে ঝুলে গেল। রোদেলা হেসে বলল, আহা টুরু লাভ বলে কথা, আমারটা ফিরেও তাকায় না, আর আপনারটা ঘুরতেই থাকে সাথে। তোর ভাগ্য ভালো রে বেবি। কুহু হাসলো, তবে সেই হাসি প্রাণবন্ত ছিল না। সে মনে মনে বলল, এরকম ভাগ্য কারো না হোক। ভাইজান আপনি এখানেই থাকবেন? না না, আমি কোনো কথা শুনছি না। অখিল শাহরিয়ার আহান শাহরিয়ারকে একদম জাপটে ধরেছে আজ। সে কিছুতেই আজ তাকে যেতে দিবে না। জেরিন বেগম বলতে লাগলেন, আপা যাওয়ার পর থেকে আর একটা দিনও থাকেননি এই বাড়িতে আপনি। বাহিরে বাহিরে থেকেছেন। সাজ্জাদ ভাই যেন চলে গেল দেশ ছেড়ে। আহান আপটাও বড় হওয়ার পর আলাদা হয়ে গেল। আপনাদের ছাড়া কি আমাদের ভালো লাগে ভাইজান? পুরো বাড়িতে কেমন একটা হাহাকার। জেরিন বেগম শাড়ির আঁচল মুখে চেপে কান্না করে ফেললেন। আহান শাহরিয়ার দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর আর এই বাড়িতে তেমন থাকা হয়নি তার। কিভাবে থাকবেন তিনি? সবটা জায়গা জুড়ে তার স্ত্রী মালিনীর স্মৃতি। সংসারের বড় বউ ছিল সে। আহান শাহরিয়ারা তিন ভাই। তারা দুই ভাই দেশে থাকলেও দেশ ছেড়েছেন মেজ ভাই সাজ্জাদ শাহরিয়ার। পরিবার নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছেন তিনি। অবশ্য সেটাও মালিনী শাহরিয়ারের মৃত্যুর পর। মালিনী সবার প্রিয় একজন মানুষ ছিলেন। পুরো সংসারটা একজোট করে রেখেছিলেন তিনি। আহান শাহরিয়ারদের মা ছোটবেলাতেই মারা যান, যার দরুন মালিনী ভাবি কম মা ছিলেন। মালিনীও হেসে খেলে সবাইকে নিয়ে থাকতেন। কতটা হই হুল্লোড়ে মেতে থাকতো এই শাহরিয়ার কুঞ্জ। আর আজ ভাইজান, ভাবনার জগতে ছেদ ঘটল আহান শাহরিয়ারের। তিনি হালকা হেসে বললেন, এই বাড়ির প্রতিটি কোণায় মালিনীর স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে থাকলে নিজেকে স্বাভাবিক রাখা কঠিন হয়ে যাবে আমার। অখিল শাহরিয়ার দীর্ঘশ্বাস ছাড়লেন। ড্রয়িং রুমে বড় করে বাঁধানো মালিনী শাহরিয়ারের সাথে তাদের পুরো পরিবারের হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকালেন তিনি। এরপর বললেন, ভাবি কতটা নিপুণভাবে আগলে রেখেছিল পুরো সংসারটাকে, আজ সেও নেই আর। চোখের কোণে পানি মুছলেন ভদ্রলোক। আহান শাহরিয়ার সেসব কথায় গেলেন না আর। তিনি বললেন, সাজ্জাদ কি দেশে আসবে না? অখিল শাহরিয়ার বললেন, ও ভাইজান ভুলেই গেছি।
ভাইজান এই মাস শেষে দেশে আসতে পারে বলে জানিয়েছেন। জানেন ভাইজান, আমাদের রাহুলটা অনেক বড় হয়ে গেছে। ভিডিও কলে ওই দিন দেখলাম, আর কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভাবি সবসময় বলতো না যে রাহুল সিনেমার হিরোদের মতন হবে। দেখেছেন, ভাবির কথাই সত্যতে রূপান্তরিত হয়েছে। আহান শাহরিয়ার হাসলেন। তিনি বললেন, যাক তাহলে তো ভালোই, দেশে এলে তিন ভাই জমিয়ে আড্ডা দেওয়া যাবে। জেরিন বেগম বললেন, তখন কিন্তু থাকতে হবে ভাইজান, সবাই মিলে একসাথে অনেক আনন্দ করব। আপা অনেক খুশি হবে। আহান শাহরিয়ার হাসলেন, তাকালেন বড় ফ্রেমটার দিকে। মালিনী শাহরিয়ারের দিকে তাকিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। নিধি, এই নিধি, এই নিধিরাম ভূত। কুহু ফিসফিস করে ডাকছে আর ওর বাহুতে মৃদু থাপ্পড় দিচ্ছে। নিধি ঘুমে বিভোর, সে মুখটা চুলকে আবার ঘুমিয়ে পড়ল। রোদেলা বলল, তখন কান্না করছিল আর এখন দেখো শালা মরার মতো ঘুমোচ্ছে। ও দরজার দিকে তাকালো। এভাবে এতক্ষণ দরজা বন্ধ থাকলে যে কেউ সন্দেহ করবে। সে আর পাস না ভেবেই নিধির বাহুতে জোরে একটা চিমটি কাটে। নিধি ধরপড়িয়ে উঠে বসে, চেঁচাতে নিলে ওরা দুজন মিলে ওর মুখ চেপে ধরে। নিধির প্রাণটা বেরিয়ে যাচ্ছিল আরেকটু হলে। ধীরে ধীরে হাত ছাড়লো তারা। নিধি লাফিয়ে উঠল। তোরা এসেছিস? কুহু কথা না বলে হাতে থাকা ব্যাগ থেকে বোরকা আর নিকাব বের করে ছুঁড়ে মারল তার দিকে। নিধির পরনে মেরুন রঙের শাড়ি আর মুখে হালকা সাজ, গায়ে টুকটাক গহনা। সে বলে উঠল, শাড়ির উপর বোরকা পরবো? কুহুর রাগ হলো, এমনিতেই যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তার উপর এই মেয়ে নাটক শুরু করেছে। কুহু খ্যাক করে বলে উঠল, সব খুলে তারপর বাইরে চল, কিছুই পরা লাগবে না তোর। নিধি লাজুক হেসে বলল, যা দোস্ত, ওভাবে তো তোদের দুলাভাই দেখবে। রোদেলা আর কুহু একে অপরের দিকে তাকালো। এরপর দুজন ধরাম করে কিল বসিয়ে দিল নিধির পিঠে। নিধি মার খেয়ে দ্রুত বোরকা নিকাব পরে নেয়। কিন্তু তখন ঘটল এক বিপত্তি। হাঁটতে গেলেই নিধি উষ্টা খাচ্ছে, শাড়ি পায়ে বেজে যাচ্ছে। কুহু চসূচক শব্দ করল। রোদেলা বলে উঠল, আইডিয়া। ওরা রোদেলার দিকে তাকালো। রোদেলা দাঁত কেলালো, যদিও নিকাবের কারণে তা দেখা গেল না। রোদেলা শাড়িটা উঁচু করে নিধির কোমরে গুজে দিল। তিনজনেই বহু কষ্টে নিজেদের হাসি আটকালো। কুহু ঝটপট ফোনটা বের করলো সেলফি তুলতে। রোদেলা নিকাবটা খুলে ঠোঁট চোখা করে এক চোখ মেরে পোজ নিল। নিধি 32টা দাঁত বের করে ক্লোজ আপ মার্কা হাসি দিল। আর কুহু নিকাবটা খুলে কপালে হাত দিয়ে চোখ বুজে হাই হাই মার্কা পোজ দিল। একটা ক্লিক, ব্যাস হয়ে গেল। নওশাদ আহমেদ রাইট। নওশাদ আহমেদ কিছু গেস্টদের সাথে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে নিজের নাম শুনে খানিকটা ভরকালেন ভদ্রলোক। গেস্টদের থেকে বিদায় নিয়ে সাইডে এলেন তিনি। হাঁটুর বয়সী একটা ছেলে তাকে নাম ধরে সম্বোধন করলো। বড্ড অদ্ভুত লাগলো ব্যাপারটা। কারা তোমরা? আহনাফ হাসল। এরপর বলল, সেসব কথা ছাড়ুন, বরযাত্রী যে আসছে না সেটা কি জানেন? ভরকালেন ভদ্রলোক খানিকটা চেঁচিয়ে উঠলেন, এসব কি বলছো তুমি? আর তোমার পরিচয়ই বা কি? আহনাফ বলল, আসতে চেঁচাচ্ছেন কেন? আর আমার পরিচয় বাদ দিন, বরযাত্রী আসছে না এটাই মেইন ফ্যাক্ট, এটাতেই থাকুন। আসবে না কেন? আদিত বলল, আপনার মাইয়া যে অন্য কাউকে পছন্দ করে তা কি আপনি জানেন না? নওশাদ আহমেদ যেন বুঝলেন কিছু। তিনি বললেন, ও, তোমরা তাহলে ওই ছোকরার বন্ধু বান্ধব, বিয়ে ভাঙতে এসেছো তাই না? নওশাদ আহমেদের কথা শুনে ওরা তিনজনই হো হো করে হেসে উঠল। নাতাশা বলল, এমন ব্যবস্থা করে এসেছি যে আপনার মেয়েকে আর কেউই বিয়ে করবে না। চেঁচিয়ে উঠলেন ভদ্রলোক, মানে? আহানাফ হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে কাউন্ট করতে লাগলো। 1 2 3 4। এরপরেই তারা একসাথে নওশাদ আহমেদের দিকে তাকালো। নওশাদ আহমেদ ভ্রু কুঁচকালেন। হঠাৎই তার ফোনটা শব্দ করে বেজে উঠল। চমকালেন ভদ্রলোক। ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েই কল রিসিভ করলেন তিনি। হ্যালো বলার আগেই ওপাশ থেকে কিছু একটা বলে উঠল, হয়তো এমন কিছু যে কখনো শুনতে হবে। ভদ্রলোক কখনো আশাও করেনি, আশা করার কথাও না। নওশাদ আহমেদ এক প্রকার হা হয়ে গেলেন। তাকে কিছু বলতে না দিয়েই ওপাশ থেকে কল কেটে দেওয়া হলো। আহানাপরা হাসছে। নওশাদ আহমেদের রাগে শরীর কাঁপছে। সে হানাপের কলার চেপে ধরতে নিলে আদিতার নাতাশা ধরে ফেলল তাকে। অনেকের নজর এদিকে চলে এসেছে। আহানাপ বলল, সিন ক্রিয়েট করলে লস আপনার, লাভ আমাদের। এখানকার উপস্থিত সবাই জানবে কথাটা। নওশাদ আহমেদ ঝাটকা মেরে হাত ছাড়লেন। রাগে কথা বলতে পারছেন না ভদ্রলোক। আশেপাশে তাকালেন একটু। অনেকের নজর এদিকে। এলাকার ভদ্রলোকের একটা সুনাম আছে। এখন এখানে সিন ক্রিয়েট করলে হয়তো তা আর থাকবে না। ভদ্রলোক ওদের ভেতরে আসতে বলে ভেতরে চলে গেলেন। বাঁকা হাসলো তিনজন। আদিত বলে উঠল, যে কথা বলে এসেছি জিন্দেগিতে ওনার মেয়েকে কেউ
বিয়ে করবে না যদি এটা ছড়িয়ে যায়? নাতাশা বলল, ছড়াবে না, এতেই সিধে হয়ে যাবে। তবে এমন কথা বলাটাও ঠিক হয়নি। আহনাব বলল, লাস্ট মোমেন্টে এসে বিয়ে আটকাতে বললে এর চেয়ে ভালো উপায় আমার জানা নেই। নাতাশা দীর্ঘশ্বাস ছাড়ল। আদিত হঠাৎ বলে উঠল, দোস্ত তুই মেয়ে তো না, মানে যে যুগ। নাতাশা ধরাম করে কিল বসিয়ে দিল আদিতের পিঠে। আদিত বলে উঠল, কি শক্তি তোর, মাইরি বলছি তোর জামাইয়ের কপালে দুঃখ আছে। নাতাশা বলল, আমার জামাই, আমি বুঝে নিব, তোর এত জ্বালা কেন? আহনাব ধমকের সুরে বলে উঠল, চুপ করবি তোরা, এখানে এসেও শুরু করে দিয়েছিস। চুপ হয়ে গেল ওরা। দুজন দুজনকে মুখ ভেঙচি কাটতে ভুলল না। আহনাব দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে যেতে নাই। যাওয়ার পথে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো তার। তিনজন বোরকাওয়ালি, এদের একজনের সাথে ধাক্কা লেগেছে। আহনাব সরি বলে চলে যেতে নাই, কিন্তু কুহু চেতে বলে ওঠে, ধুরো বাঙ্গিন পোলা। আহনাব থেমে গেল, কপাল কুঁচকে এলো তার। কুহু রোদেলা আর নিধির সাথে কথা বলতে বলতে হাঁটছিল, সামনে খেয়াল করেনি। তা না হলে যে সিংহের সাথে কে ধাক্কা খায়। কুহু কার সাথে ধাক্কা খেয়েছে তা দেখার জন্য তাকাতেই চমকে উঠল। রোদেলার আত্মাটা স্যাঁত করে উঠল। রোদেলা খেপল কুহুর উপর। একটা সেকেন্ড যদি এই মেয়েটা চুপ থাকতে পারে, এখন কি হবে? আর এই আহনাব ভাইবা এখানে কি করছে? নিধি বুঝল না কিছু। কুহু হঠাৎ বলে উঠল, ভাগো পোলাপান ভাগো। ওরা কথাটা বোঝার সময়টাও পেল না। কুহু ওদের হাত ধরে দৌড় লাগালো। আহনাব বুঝল তার সন্দেহই সঠিক। সে বলে উঠল, স্টপ তিলোত্তমা। থামল না কেউই। রোদেলা বলল, তিলোত্তমার সময় নেই। কুহু বলে উঠল, খাটাস ভাসে গাঙ্গে তিলোত্তমা চাঙ্গে, ভাগো।